আমাদের যে পূর্ব নির্ধারিত রুটিন ছিল সেই রুটিন অনুযায়ী আমাদের আজকে দুটো ক্লাস করার কথা। একটা হচ্ছে পেন পিকচার অফ হোমিওপ্যাথি ম্যাটেরিয়াল মেডিকা, আর নেক্সট যে ক্লাসটা হবে সেটা হচ্ছে কম্পারেটিভ ম্যাটেরিয়াল মেডিকা, হোমিওপ্যাথি ম্যাটেরিয়াল মেডিকা। তা আমরা আজকে পেন পিকচার নিয়ে আলোচনা করবো। একটা ওষুধ, তার নাম হচ্ছে ভিজিলেটিস পারপিউরা। পুরো নামটা হচ্ছে ভিজিলেটিস পারপিউরা। তা ভিজিলেটিসটা এটা আমাদের দেশীয় ওষুধ নয়, এটা ড্রাগ প্রুভিং করেছিল স্যামুয়েল হ্যানিম্যান নিজে। তারপরে আরও বড় বড় বিখ্যাত সব সময়কার চিকিৎসকরা তারা ড্রাগ প্রুভিং করেছিল। তার মধ্যে একজন অন্যতম হচ্ছে এজি কাপারওয়েল। সবই বিদেশি হোমিওপ্যাথ, বিদেশি চিকিৎসক তারা ড্রাগ প্রুভিংটা করেছিল। তা এই ড্রাগটা হচ্ছে অরিজিনালি আমাদের দেশে নয়, ইউরোপের একরকম চারা গাছ, সেই চারা গাছের পাতা থেকে এর মাদার টিনচারগুলো তৈরি করা হয়। ইউরোপে এক ধরনের বনে জঙ্গলে পাওয়া যায় একরকম চারা গাছ। সেই চারা গাছ থেকে মাদার টিনচার তৈরি করা হয় এবং সেই মাদার টিনচার থেকে পোটেন্টাইজ করা হয়। তা পোটেন্টাইজ মেডিসিনটা আমরা বেশি ব্যবহার করি। এইটা আমরা প্রথমেই বলেছি বা বারবার যে কথাটা বলি, হোমিওপ্যাথি কোনো স্পেসিফিক ওষুধ হয় না। হোমিওপ্যাথি চিকিৎসাটা করা হয় টোটালিটি অফ সিমটমসের বেসিসে, এবং এই টোটালিটি অফ সিমটমসের মধ্যে মোর সিমিলার ওষুধটা আমরা সিলেকশন করে থাকি। এখন ঘটনা হচ্ছে যে মেজর যে লক্ষণগুলো, চরিত্রগত লক্ষণ সেটা হচ্ছে দেখা গেছে ড্রাগ প্রুভিংয়ে এটা হার্টের উপরে একটা ভালো কাজ করে। হার্টের উপরে কাজ করে, আর কোন কোন অর্গানের উপরে কাজ করে? কিডনির উপরে কাজ করে, লিভারের উপরে কাজ করে, আর লিভারের সঙ্গে কিছু ভেন সংযুক্ত তাকে বলা হয় পোর্টাল ভেন। সেই পোর্টাল ভেনের উপরে ভালো কাজ করে। আর সেক্সুয়াল যে জেনিটাল যে অর্গান, জেনিটাল অর্গানে বিভিন্ন জায়গায় এটা ভালো কাজ করে। আর হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা আমরা ব্রেন বলি, মস্তিষ্কের উপরে এর ক্রিয়া। তাহলে প্রধান প্রধান ক্রিয়াগুলো হচ্ছে হার্টের উপরে, তারপরে হচ্ছে কিডনির উপরে, লিভারের উপরে, পোর্টাল ভেনের উপরে, জনেন্দ্রিয়ের মধ্যে, আর হচ্ছে ব্রেন বা মস্তিষ্কের উপরে। হৃৎপিণ্ডের প্রায় সকল রোগের ক্ষেত্রেই আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি বা করে থাকি। কীরকম লক্ষণ থাকবে? হৃৎপিণ্ডের প্রায় সমস্ত কার্ডিয়াক ডিসঅর্ডার যেখানে আছে, এনি টাইপ অফ কার্ডিয়াক ডিসঅর্ডার, এই কার্ডিয়াক ডিসঅর্ডারে আমরা এটা ব্যবহার করে থাকি। যেমন ধরুন, নারী কোনো লক্ষণ ক্রিয়া থাকলে তার নারীর যে কোনো আমরা গতি যাই হোক না কেন, সেই ক্ষেত্রে আমরা এই ওষুধটা ব্যবহার করে থাকি। তবে বিষয়টা হচ্ছে যে ভিজিলেটিস আমরা সাধারণত খুব ঘন ঘন ব্যবহার করি না। তার কারণটা হচ্ছে ঘন ঘন ব্যবহার করলে তার একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়, কিছু কার্ডিয়াক ডিসঅর্ডার তৈরি হয়। তা ভিজিলেটিস বিশেষ করে অ্যাক্টস, কোথায় অ্যাক্ট হয়? অ্যাক্টস আপন দ্য মাস্কুলার
সাবস্টেন্স অফ দ্য হার্ট। আমরা জানি আমাদের যে হার্ট, হৃৎপিণ্ড হচ্ছে তার যে ফাংশনটা হয়, এখানে কিছু মাসেল আছে, হৃৎপিণ্ডে কিছু মাসেল আছে। সেই মাসেলগুলো হার্টে মানে কার্যক্রম বা এক মানে অ্যাক্টিভিটি বজায় রাখে। সেখানে তার সঙ্গে কিছু আটারি সংযোগ আছে, হার্টের সঙ্গে কিছু আটারির সংযোগ আছে। তাহলে হার্টের যে আটারিগুলো, সেই আটারির কিছু ডিসঅর্ডার হলেও আমরা কিন্তু ডিজিটাইটিস ব্যবহার করি। আর কি নিউমোগ্যাস্ট্রিক নিউমোনো আমাদের যে লাংসের যে অংশ, আর গ্যাস্ট্রিক মানে আমাদের স্টোমাকের কিছু অংশ নিয়ে এখানে ভাস্কুলার যে মোটর কিছু নার্ভ আছে, সেই নার্ভের উপরে এর ভালো কাজ করে এবং কি করে, সেটা প্রডিউসিং ডেবিলিটি অফ দ্য টিস্যু। আমরা জানি আমাদের দেহ গঠন হয় কিভাবে। আমরা কিছু সেল আছে, সেই সেল থেকে কিছু টিস্যু তৈরি হয়, সেই টিস্যু থেকে একটা অর্গান তৈরি হয়, আর এই অর্গান থেকে তৈরি হয় একটা সিস্টেম। তাহলে সেল, টিস্যু, অর্গান, সিস্টেম। তা আমাদের এই টিস্যুর উপরে এর একটা প্রভাব আছে। আমাদের যে সমস্ত টিস্যুগুলো আছে, সেই টিস্যুর উপরে একটা প্রভাব আছে। তা মূলত আমরা ডিজিটাইটিস যে সমস্ত চরিত্রগত লক্ষণের উপর বেস করে আমরা ডিজিটাইটিস সিলেক্ট করব, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের ভালভের বিশেষ কোনো রোগ। যদি ভালভে আমরা হার্টের যে সমস্ত মানে প্রবলেমগুলো দেখি, তাতে দেখা যায় কিছু ভালভের প্রবলেম থাকে। কিন্তু ভালভের প্রবলেম না থাকা সত্ত্বেও যদি কোনো হার্টের সমস্যা দেখা যায়, সেই ক্ষেত্রে আমরা ডিজিটাইটিস ব্যবহার করতে পারি। তা কী লক্ষণ দেখে আমরা ডিজিটাইটিস দেব? একটু নড়াচড়া করলে মনে হয় যেন এখনই হৃৎপিণ্ড যা ফাংশন, যে ক্রিয়াগুলো, সেই ক্রিয়াগুলো এখনই বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যেটা বেশি দেখা যায়, সেটা হচ্ছে প্রচণ্ড রকম হার্ট প্যালপিটেশন। আমরা হৃদরোগ হলে সাধারণত হার্ট প্যালপিটেশন হয়, কিন্তু হৃদরোগ ছাড়াও যদি আমরা বিভিন্ন রকম কার্ডিয়াক টেস্ট করার পরে যদি দেখি তার ভালভের কোনো ডিফেক্ট নেই, তার হার্টের কোনো ডিফেক্ট নেই, অথচ হার্ট প্যালপিটেশন হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডিজিটাইটিসটাকে ব্যবহার করতে পারি, অর্থাৎ উইদাউট এনি ভালভুলার ডিসঅর্ডার। আর কি স্ত্রী সহবাসের পরে জনেন্দ্রিয় অত্যাধিক দুর্বল ও শিথিল হয়, আর হচ্ছে স্বপ্নদোষ হয়। আমরা অনেক সময় দেখা যায়, বিশেষ করে মেলের ক্ষেত্রে, তাদের সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে তারা খুব দুর্বল অনুভব করে এবং তাদের যে সেক্সুয়াল অর্গান, সেটা খুব দুর্বল হয়ে যায়। আর কি নাইট ইমোশন, যেটা হচ্ছে আমরা যাকে নাইট ফল বলি, অর্থাৎ স্বপ্নদোষ, এই সমস্ত দেখা যায়। আর কি বক্ষস্থলে ভীষণ দুর্বলতা, বক্ষস্থল বলতে আমরা কার্ডিয়াক রিজন বলবো, কার্ডিয়াক রিজনে খুব একটা দুর্বল ভাব মনে হয় এবং তার জন্য সে কথা বলতে চায় না বা কথা বলতে কষ্ট হয়। আর কি আমরা লিভারের উপরে আমরা একটা অ্যাকশন দেখেছি, লিভারের উপরে। সেই লিভারের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি জন্য, পিত্তের ক্রিয়া বিকৃতির জন্য যেটা বাইলস ডিসঅর্ডার যেখানে হয়। আমরা বাইলস কোথায় তৈরি হয়? বাইলস তৈরি হয় আমাদের একটা বড় অর্গান আছে, যেটাকে আমরা গ্ল্যান্ড বলি। আমাদের মানব দেহের সবচেয়ে বড় একটা গ্ল্যান্ড, তার নাম হচ্ছে লিভার। লিভারের মাঝখানে
একটা ডাক আছে, এটাকে বলা হয় বাইল ডাক। সেই বাইল ডাকের মধ্যে একটা সিক্রেশন তৈরি হয়, একটা রস তৈরি হয়, পিত্ত রস, বাইল সিক্রেশন হয়। তবে বাইল সিক্রেশনের কিছু ডিসঅর্ডার যদি হয়, বিকৃতি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডিজিলেটিস ব্যবহার করতে পারি। সাধারণত আমরা স্পেসিফিক্যালি সাধারণত হার্টের প্যালপিটেশনের জন্য ব্যবহার করা হয়, কিন্তু শুধু হার্টের প্যালপিটেশন নয়, আমরা কিন্তু অন্যান্য ডিসঅর্ডারের ক্ষেত্রে ডিজিলেটিস ব্যবহার করতে পারি। আচ্ছা, ডিজিলেটিসের পালস কেমন হবে? ডিজিলেটিসের পালস হবে পূর্ণ, তারপরে ধীর, দুর্বল এবং অসম। প্রত্যেক আমরা যে আমাদের হার্টবিট হয়, এই যে লাভ ডাব করে যে হার্টবিট হয়, সেই হার্টবিটগুলো যে ওটাকে আমরা সংখ্যা হিসেবে ধরি 1 2 3 4 5, এখানে দেখা যায় যে থার্ড যে বিট, ফিফথ যে বিট, এই সমস্ত বিটগুলোর ক্ষেত্রে দেখা যায় মাঝে মাঝে অফ হয়ে যায়। এটা কিন্তু ডিজিলেটিসের একটা রেড লাইন সিমটমস। আর কি হয়? হাইড্রোসিল গনোরিয়ার ক্ষেত্রে কিন্তু ডিজিলেটিস ব্যবহার করা যেতে পারে। এবার হচ্ছে আমরা সবচেয়ে প্রমিনেন্ট যে লক্ষণগুলো আছে, সেটা হচ্ছে ডিজিলেটিসকে চিনব কি করে। আমাদের ডিজিলেটিস চেনার সবচেয়ে সহজ পথ হচ্ছে সাডেন ফ্লাশেস অফ হিট followed by great nervousness and weakness and irregular intermittent pulse. হঠাৎ করে ফ্লাশ হয়। ফ্লাশ বলতে যেটা আমরা মোবাইলে অনেক সময় ফ্লাশ করি না, হঠাৎ করে একটা জ্বলে ওঠা। তবে হঠাৎ করে জ্বলে ওঠে কি, গরম একটা অনুভূতি হয়, হঠাৎ করে সাডেন ফ্লাশেস অফ দ্য হিট ফলোড বাই গ্রেট নার্ভাসনেস। আর সেই সঙ্গে তাকে ফলো করে একটা বিরাট দুর্বলতা থাকে, হ্যাঁ, নার্ভাসনেস অ্যান্ড উইকনেস, দুর্বলতা থাকে এবং নার্ভাসনেস থাকে, অ্যান্ড ইরেগুলার ইন্টারমিটিং পালস, অনিয়মিত এবং মাঝে মাঝে বন্ধ হয়ে যাওয়ার যে পালস বিটগুলো হতে হতে বন্ধ হয়ে যায়, অর্থাৎ পালস বিট ফেল করে। আপনারা অনেক সময় দেখবেন রুগী, আপনি যদি পালস, আজকাল আর ডাক্তারবাবুরা পালস দেখে না, কিন্তু পালস দেখলে দেখা যাবে যে পালস লাভডাপ বা পালস যে ফিলিংসটা হঠাৎ করে যেন পালসটা বন্ধ হয়ে গেছে। এবং হিসাব করে দেখা যাচ্ছে থার্ড, ফিফথ, সেভেন্থ এই যে বিটগুলো, এই বিটগুলো মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। অকারিং অ্যাট দ্য ক্লাইমেট্রিক, অর্থাৎ ক্লাইমেট্রিক হচ্ছে, এখানে একটু বোঝার বিষয় আছে। ক্লাইমেট কথার মানে হচ্ছে আবহাওয়া। তা এখানে কিন্তু আবহাওয়া কিসের আবহাওয়া? যৌবনের যে প্রারম্ভে আমরা ক্লাইমেটিক পিরিয়ড বলি। কোন পিরিয়ডটাকে ক্লাইমেটিক পিরিয়ড বলি? ছেলেদের ক্ষেত্রে যখন দাড়ি গোঁফ হয় তখন থেকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত। আর মেয়েদের ক্লাইমেটিক পিরিয়ডটাকে একেবারে অঙ্ক কষে হিসাব করে বলা যাবে যেদিন থেকে তার মেনস্ট্রুয়েশন শুরু হলো আর যেদিন তার মেনস্ট্রুয়েশন বন্ধ হলো। তাহলে এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডে হচ্ছে, এটাকে বলে ক্লাইমেটিক পিরিয়ড। এই সময় তার এই যে ট্রাভেলগুলো, যে ইরেগুলার পালস, এই সময় দেখা যায়। তার আগে পরে আমরা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ডিজিলেটিস চয়েস করবো না বা সিলেক্ট করবো না। আর একটা রেড লাইন সিমটমস আছে। আমরা বলেছিলাম যে তার এই পালস ইরেগুলার হচ্ছে, তার হার্টবিট প্যালপিটেশন, হার্ট প্যালপিটেশন হয়,
তা সেটা কি কখন হয়, কিভাবে হয়? অ্যাগ্রাভেশন করে কিভাবে? বাই লিস্ট মোশন, সামান্য একটু মোশন, চলাফেরা, হাঁটা চলাতে তার এই হার্ট প্যালপিটেশন হয় বা ইন্টারমিডিয়েট যে পালসগুলো হয়। আর উইক হার্ট উইদাউট ভালভুলার ডিজিজ। আমরা জানি যে হার্ট ডিজিজ বলতে কি বুঝি? হার্ট ডিজিজ বলতে বুঝি আমাদের 4টে ভালভ আছে হার্টে, সেই ভালভগুলোর নানা রকম ডিসঅর্ডার হয়। আর একটা কি হয়, হার্টের যে সংযোগ স্থল তাকে কার্ডিয়াক মানে আর্টারি বলা হয়। এই কার্ডিয়াক আর্টারিতে কিছু সমস্যা হয়, যার ফলে আমরা হার্ট ডিজিজ বলে থাকি। ইসিজি বা ইকোকার্ডিওগ্রাফে এই হার্ট ডিজিজগুলো ধরা পড়ে। তা আমরা এই ক্ষেত্রে যেটা দেখব, ইন দ্য নেকেড আই, খোলা চোখে যেটা দেখব, উইক হার্ট উইদাউট ভালভুলার কমপ্লিকেশন বা ভালভুলার ডিজিজ। তার ভালভের কোনো রোগ নেই, অথচ হার্টের সমস্যা হচ্ছে, হার্ট দুর্বল, শরীর দুর্বল, বুকের মধ্যে দুর্বলতা অনুভব, তারপরে হচ্ছে লিস্ট মোশন, সামান্য একটু চলাফেরাতে তার বুক ধরপড় করে। এই সমস্ত লক্ষণে আমরা ডিসিলেটিস ব্যবহার করি। রেড লাইন সিমটমস হচ্ছে সেন্সেশন অ্যাজ ইফ হার্ট উড স্টপ বিটিং উইথ দি মুভ। মনে হয় তার একটা অনুভূতি এসে বলবে, ডাক্তারবাবু আমি একটু হাঁটাচলা করলে মনে হয় যেন আমার হার্টটা বন্ধ হয়ে যাবে। তাহলে তার একটা সেন্সেশন হয়। সেন্সেশনটা কি? অ্যাজ ইফ হার্ট উড স্টপ। হার্ট তার বন্ধ হয়ে, কি হার্টের কি বন্ধ হবে? বিটিং বন্ধ হয়ে যাবে। হার্টের যে দপদপ দপদপ যে শব্দটা, সেটা বন্ধ হয়ে যাবে। ইফ হি মুভ। আচ্ছা, এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, হি নয়, সি। তবে যখন সে মুভমেন্ট করে তখনই তার এটা মনে হয়। যেহেতু সি বলা হচ্ছে, তাহলে এখানে প্রমিনেন্ট ব্যাপারটা যেটা হচ্ছে সেটা পুরুষের থেকে মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। তা আমাদের কোকা বলে একটা ওষুধ আছে, কোকা, যেটা কোকিন থেকে তৈরি করা হয়। আপনারা ফার্মেসিতে জানেন আমাদের বহু কিছু মানে অখাদ্য কুখাদ্য বিষাক্ত জিনিস থেকে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়। হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয় না এমন কোনো জিনিস নেই। আমরা ফার্মেসিতে যে আলোচনাটা করেছি, সাপের বীজ থেকে ওষুধ তৈরি হয়, তারপরে পুষ থেকে, বিভিন্ন রোগের পুষ থেকে ওষুধ তৈরি হয়, তারপরে মেটাল থেকে ওষুধ তৈরি হয়, বিভিন্ন ধরনের গাছগাছালি থেকে তৈরি হয়, বিভিন্ন রকম প্রাকৃতিক শক্তি থেকে ওষুধ তৈরি হয়। তেমনি কোকা বলে যেটা কোকিন, কোকিন থেকে যে একটা ওষুধ তৈরি করা হয়, কোকিন, তার একটা লক্ষণ হচ্ছে ফিয়ার দ্যাট আনলেস কনস্ট্যান্টলি অন দ্য মুভ। সেই লক্ষণটা যেটা আছে আমাদের ডিজিটের মধ্যে, সেই লক্ষণটা রয়ে গেছে। সেই ক্ষেত্রে কি হার্ট উইল সিজ বিটিং, মনে হয় হার্টের যে বিটটা সেটা বন্ধ হয়ে যাবে, সিজ হয়ে যাবে। এই সিমটমসটা আমাদের আরেকটি মেডিসিনের মধ্যে আছে, খুব সচরাচর আমরা সেই ওষুধটা ব্যবহার করে থাকি, অনেক ক্ষেত্রে জ্বর, সর্দি, কাশি, জ্বরে ব্যবহার করে থাকি। তার নাম হচ্ছে জেলসিমাম। জেলসিমামের মধ্যেও কিন্তু এই লক্ষণটা আছে। তাহলে আমরা যেটা করি যে একটা সিমটমস বিভিন্ন ওষুধের মধ্যে আছে, তাহলে আমরা কোন ওষুধটা ব্যবহার করবো? যেমন এই যে আমরা এইটুকু সময়ের মধ্যে আমরা এটা দেখলাম, হার্ট প্যালপিটেশন, হার্টের সমস্যা, হার্ট
ভালভুলার ডিসঅর্ডার ছাড়া যদি অন্যান্য হার্টের ট্রাবল হয়, সেই ক্ষেত্রে আমরা প্রথমে বললাম যে ডিজিলিটিস ব্যবহার করবো। এবার আমরা আলোচনা করতে গিয়ে দেখা গেল পোকাটা ব্যবহার করতে পারি। আমরা আলোচনা করতে গিয়ে দেখলাম যে আমরা জেলসিমামও ব্যবহার করতে পারি। তাহলে আমাদের তবে করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে যেই লক্ষণগুলো আমরা পেলাম, এই লক্ষণগুলো সবার কিন্তু একরকম সিমটমস নয়। তাহলে আমাদের এইটা কম্পেয়ার করতে হবে, বিভিন্ন ওষুধের সঙ্গে কম্পেয়ার করতে হবে। আমরা কম্পেয়ার করার জন্য আলাদাভাবে পড়াশোনা করি, যেটা হচ্ছে কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা। কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা আমরা এটা যখন আলোচনা করব, জেলসিমামের সঙ্গে আমরা ডিজিলেটিসের তুলনা করব, অন্যান্য ওষুধের সঙ্গে তুলনা করব। তা আমরা যেটা ডিজিলেটিসের মধ্যে যে লক্ষণটা দেখতে পেলাম, সেটা হচ্ছে আরেকটা লক্ষণ আছে, সেটা হচ্ছে ফেন্টনেস। ফেন্ট কথা মানে হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া। ফেন্টনেস একটা রয়েছে। সিঙ্কিং অ্যাট দ্য স্টোমাক। সিঙ্কিং কথা মানে হচ্ছে ডুবন্ত। সিঙ্কিং অ্যাট দ্য স্টোমাক, এক্সারশন। তারপরে হচ্ছে এক্সট্রিম প্রস্ট্রেশন, ফিলস অ্যাজ ইফ হি ওয়ার ডাইং। হচ্ছে এক্সট্রিম প্রস্ট্রেশন, এক্সারশন, ক্লান্তিবোধ, দুর্বলতা, আর মনে হবে সে যেন মরে যাবে, অর্থাৎ অ্যাজ ইফ হি ওয়ার ডাইং, সে মরে যাচ্ছে, এরকম একটা তার অনুভূতি হবে। আর একটা রেড লাইন সিমটমস আছে, নাইট এমিশন। নাইট এমিশনটা কি? যাকে আমরা সাদামাটা বাংলায় বলি স্বপ্নদোষ। স্বপ্নদোষটা কি? স্বপ্নদোষ দুরকমভাবে স্বপ্নদোষ হয়। এটা হচ্ছে একটা স্বপ্নদোষ হচ্ছে সে স্বপ্ন দেখে সে সেক্সুয়াল ইন্টারকোর্স করছে। সেক্সুয়াল ইন্টারকোর্স করতে করতে তার বীর্যপাত হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে এক ধরনের নাইট এমিশন। আর একটা নাইট এমিশন হয়, সেটা হচ্ছে উইদাউট এনি ড্রিম। উইদাউট কোনো স্বপ্ন না দেখে দেখা গেল সকালবেলা তার প্যান্ট ভিজে গেছে। কখন যে হয়ে গেছে সে নিজেও টের পায়নি, ঘুমের উপরে তার স্বপ্নদোষ হয়ে গেছে। তাই দুটো ক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি? ডিজিলেটিসের কথা চিন্তা করতে পারি। কখন চিন্তা করবো ডিজিলেটিসের কথা? যখন তার কিছু ভালভাল ডিসঅর্ডার দেখা যায়, হার্ট প্যালপিটেশন হয়, হার্টের মধ্যে বুকে একটা দুর্বলতা ভাব থাকবে, এরকম লক্ষণ টক্ষণ যখন থাকবে, তার যদি স্বপ্নদোষ হয়, সেক্ষেত্রে আমরা ডিজিলেটিস ব্যবহার করব। আমাদের স্বপ্নদোষের প্রচুর ওষুধ আছে, অ্যাসিড ফস, নেট্রাম ফস, বিভিন্ন রকম ফস ওষুধ আছে। তা আমরা সুতরাং কখন আমরা স্বপ্নদোষে ডিজিলেটিস দেবো, তার নাইট এমিশন হচ্ছে, সেই সঙ্গে তার হার্ট প্যালপিটেশন থাকছে, কার্ডিয়াক ডিসঅর্ডার থাকছে, এই সমস্ত লক্ষণ থাকলে আমরা ডিজিলেটিস দেবো। আর সে সঙ্গে উইথ গ্রেট উইকনেস অফ দ্য জেনিটাল আফটার কোয়াইটাস। এবার ঘটনাটা হচ্ছে, এখানে ভালো করে বোঝার ব্যাপারটা হচ্ছে, যে কোনো পুরুষের আফটার কোয়াইটাস অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে মেসেঞ্জার জেনিটাল অর্গান ছোট হয়ে যায়, ডিসচার্জ হওয়ার পরে তা ছোট হয়ে যায়। কিন্তু এখানে হচ্ছে যে লক্ষণটা কথা আমরা গুরুত্ব দেব, সেই লক্ষণটা হচ্ছে আফটার কোয়াইটাস তার জেনিটাল অর্গানটা এতটা দুর্বল হয়ে যায়, বাচ্চা ছেলের মতো তার একেবারে চুপসে যায়। এই একটা লক্ষণ, রেড লাইট লক্ষণ তার রয়ে গেছে।
গ্রেট উইকনেস অফ চেস্ট, সেই সঙ্গে আরেকটা জিনিস দেখা যায়, আপনার পাইটাস তার বুকের মধ্যে একটা দুর্বল ভাব থাকে, ক্যান নট বিয়ার টু টক, তখন সে কোনো রকম কথা সহ্য করতে পারে না। তার মানে এতটা দুর্বল, সে কোনো কথা বলতে চায় না, বা কেউ কথা বললে সে বিরক্ত হয়ে যায়। এই লক্ষণটা আমাদের হোমিওপ্যাথি আরেকটি মেডিসিনের মধ্যে আছে, তার নাম হচ্ছে স্ট্যান্ডাম। স্ট্যান্ডামটা তৈরি হয় কি কিসে থেকে? টিন থেকে। আমরা যে টিন ব্যবহার করি সেই টিন থেকে কিন্তু স্ট্যান্ডাম ওষুধটা তৈরি করা হয়। ডিজিলেটিসের স্টুলটা কেমন হবে? তাহলে ডিজিলেটিস স্টুল হবে ভেরি লাইট, ভেরি লাইট। রংটা কেমন হবে? অ্যাশ কালার, ছাই রঙের। জিলেট চকি, জিলেট দেরি করে হয়, আর হচ্ছে চকের মতো দেখতে হয়। এই যে লক্ষণটা, এই লক্ষণটা আমাদের আরো অনেকগুলো মেডিসিনের মধ্যে আছে। সেটা হচ্ছে চেলিডোনিয়াম পোডোফাইলিয়াম। তাহলে পোডোফাইলিয়ামের সঙ্গে এই ক্ষেত্রে আমাদের কম্পেয়ার করতে হবে, পোডোফাইলিয়ামের সঙ্গে কম্পেয়ার করতে হবে, চেলিডোনিয়ামের ক্ষেত্রে আমাদের কম্পেয়ার করতে হবে। অলমোস্ট হোয়াইট। আবার কখনো কখনো ডিজিলেটিসের মধ্যে আমরা যে স্টুল যেটা দেখি হোয়াইট কালার হয়। তাহলে হোয়াইট কালার স্টুল হয়, আমাদের আরও কিছু মেডিসিন আছে। একটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ড, আর একটা হচ্ছে সিনকোনা বা চায়না। চায়না সিনকোনা একই মেডিসিন। এবার হচ্ছে ডিজিলেটিসের স্টুলটা কেমন হবে? পাইপ স্টেন স্টুল, পাইপের মতো, ইনভলেন্টারি, অসারে পায়খানা হয়ে যায়। ডিজিলেটিসের পালস কেমন হবে? পালস হবে ফুল, ইরেগুলার। পালসটা হবে ফুল আর হচ্ছে ইরেগুলার। আর একটা রেড লাইন সিমটমস, আনকমন টিকুলার সিমটমস, সেটা হচ্ছে ভেরি স্লো অ্যান্ড উইক, ইন্টারমিটিং এভরি থার্ড, ফিফথ অ্যান্ড সেভেন্থ বিট। এই লক্ষণ যদি কোথাও পাওয়া যায়, অর্থাৎ থার্ড বিটের সময়, ফিফথ বিটের সময়, সেভেন্থ বিটের সময় যদি সেটা অফ হয়ে যায়, সেই ক্ষেত্রে এরকম ভালো করে যদি অবজারভেশন করার পরে এরকম লক্ষণ যদি আমরা কারোর মধ্যে পাই, সেই ক্ষেত্রে আমাদের যে পুরনো যে মন্ত্র, এই মন্ত্রটা হচ্ছে 1000 symptoms is not a symptom but one symptom is a symptom। 1000 লক্ষণ আমার দূরে থাক, আমার এই লক্ষণ যখন পাব, সেই লক্ষণটা কিন্তু আমার প্রচন্ড রকম কার্যকরী হবে। আমরা 1000 symptoms of symptoms but one 1000 symptoms is not symptoms but one symptom is the symptoms। তা এইটা বলার পরে আমি আজকে একটা পেশেন্ট দেখলাম, আজকে দেখিনি, সরি 3 দিন আগে দেখেছি পেশেন্টটা। এই গল্পটা পরে হয়তো ভুলে যাব, মনে আছে বলে একটু গরম গরম আপনাদের একটু শেয়ার করছি। এটা হচ্ছে এক ভদ্রমহিলা, তার বয়স এই 55-56 বছর বয়স। তার কোমরের ডান দিকে একটা যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। She has been suffering from 25 years। 25 বছর যাবৎ তিনি ভুগছেন। এই 25 বছরের মধ্যে প্রথমে হোমিওপ্যাথি দেখেছিল, তারপরে আয়ুর্বেদিক দেখেছিল। বছর 5-7 যাবৎ এই অল্টারনেট করে আরএনটেগো, অ্যাপোলো, রিসান, এই সমস্ত হসপিটালগুলো মানে কয়েক বছর ধরে ওষুধ খাচ্ছে, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করেছে। করার পরে তারপরে তার যত রকম টেস্ট করা দরকার, এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম টেস্ট করে তা
তারা একটা ডায়াগনোসিস করেছে, সেটা হচ্ছে লাম্বারে একটা প্রবলেম পেয়েছে এক্সরে করে। সেটা হচ্ছে ওরা বলছে যে লাম্বার রিজনে বাত, এক ধরনের বাত, এই বাতের জন্য এটা হচ্ছে। কিন্তু অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়াতে তার মানে কানা করেও কোনো ইমপ্রুভ হয়নি। তাই উনি হতাশ হয়ে গেছেন। এবার আমার এখানে আসার পরে আমি তো জেনারেলি আমি কেস টেকিং করি, কেস হিস্ট্রি নিই, অনেকদিন ধরে কেস হিস্ট্রি নিতে নিতে হঠাৎ করে আমাকে বলছে, ডাক্তারবাবু আমার যন্ত্রণাটা কিন্তু টক খেলে বাড়ে, আর কিছুতে আমি বুঝতে, আমি কিসে বাড়ে কিসে কমে এই কথাগুলো বলার পরে আমাকে বললো যে টক যখনই খাবো এই মিনিট 15-র মধ্যে আমার যন্ত্রণা শুরু হয়ে যাবে, সারাদিন যন্ত্রণা করবে। আমি যে এটা কতদিন থেকে হচ্ছে, তা উনি বললেন যে আমার 25 বছর যাবতীয় আমি টক খেতে পারি না, অথচ টক খাওয়ার আমার খুব প্রবণতা। তা আপনারা অনেকগুলো মেডিসিন দেখবেন টক খাওয়ার প্রবণতা, হিপার সালতে আছে, টক খাওয়ার প্রবণতা না, আরো অনেক মেডিসিন আছে। এবার টক খেলে বাড়ে, সেটা হচ্ছে ফেরাম মেটালিকামের মধ্যে আছে। আর প্রমিনাল লক্ষণ যেটা রয়েছে টক খেলে বাড়ে, ফার্স্ট গ্রেড যে মেডিসিনটা সেটা হচ্ছে এন্টিম ক্রুড। তার মেন্টাল সিমটমসের মধ্যে যেটা পাওয়া গেল, ভদ্রমহিলা প্রচন্ড রাগী, চট করে রেগে যায়, রেগে গেলে জিনিসটাকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। ন্যাচারালি তার সাদৃশ্য পাওয়া গেল এন্টিম ক্রুডের সঙ্গে। তা আমি সরাসরি এন্টিম ক্রুড 2টো ডোজ দিয়ে আমি বললাম যে আপনি তো এক্সরে রিপোর্টটা আনেননি, তা এক্সরে রিপোর্টটা আমাকে একটু হয় হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, নতুবা আমাকে একটু দেখিয়ে দেবেন। তা 3 দিনের মধ্যে উনি আমার ফোনও করেননি, যোগাযোগও করেননি। এবার আজকে হঠাৎ এসে হাজির। তা হাজির হলে আমি বললাম কী ব্যাপার, আপনি তো আমাকে ফোনও করলেন না, জানালেনও না, হোয়াটসঅ্যাপে কিছু পাঠালেন না, আমার তো আপনার প্যাথোলজিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল ফাইন্ডিংসগুলো জানা দরকার। তা বললো যে আজকে নিয়ে এসছি আর আসিনি, এই জন্য আপনার ওষুধ যেদিন খেয়েছি, সকালে খেয়েছি, বিকেল থেকেই আমার কিন্তু যন্ত্রণা নেই, আজকেও নেই, এখনো নেই। তাহলে ক্যান ইউ ইমাজিন 25 বছরের যার কোনো দিন কিছু করতে পারলো না, অ্যালোপ্যাথি বড় বড় স্পেশালিস্ট ডাক্তার, সুপার স্পেশালিস্ট হসপিটালে বিভিন্ন রকম ফাইন্ডিংস, তার বিভিন্ন রকম টেস্ট, বিভিন্ন রকম ওষুধ দিয়ে কিছু হয়নি। শুধুমাত্র এন্টিম ক্রুডের 2টো ডোজ খেয়ে তার আজকে 25 বছরের যন্ত্রণা একদম উধাও হয়ে গেল। তাহলে এখানে কি আমরা বলতে পারি না যে 1000 symptoms is not a symptoms but one symptom is a symptom? তাহলে আমরা টেস্ট টেকিংটা এই জন্যই আমাদের দরকার। আপনি যদি টেস্ট টেকিং না করে শুধু 2-4 কথা শুনে যদি ওষুধ দেন, তাহলে কিন্তু এরকম রেজাল্টটা পাবেন না। তাই আমাদের টেস্ট টেকিং করতে পারলে বা করলে আমরা তার মধ্যে কিছু আনকমন পিকুলার সিমটমস আমরা পাবো, রেড লাইন সিমটমস পাবো। তাই এই ক্ষেত্রে আমাদের যেটা দেখা গেল ডিজিটাইটিসের একটা আনকমন পিকুলার সিমটমস, সেটা হচ্ছে ভেরি স্লো অ্যান্ড উইক ইন্টারমিডিয়েট এভরি 3rd, 5th and 7th বিট। আমরা পালস বিট, যদিও আজকাল অনেকে পালস দেখে না, না অ্যালোপ্যাথিরা দেখে, না হোমিওপ্যাথিরা দেখে, না আয়ুর্বেদিকরা দেখে। একটা সময় কিন্তু আয়ুর্বেদিকে নাড়ি ধরে কিন্তু তারা রোগ নির্ণয় করত। আমরা একটা প্র্যাকটিক্যাল ক্লাস করেছিলাম, আমাদের এটা প্র্যাকটিক্যাল ক্লাসেও আলোচনাও করেছিলাম যে আমরা কিন্তু আমাদের মূল ভিত্তিটা হচ্ছে মায়াজম নিয়ে আলোচনা। তাই মায়াজম আলোচনা করার সময় আমরা বলেছিলাম যে
সোরা সিফিলিস ইজ দ্য রুট কজ অফ দ্য ডিজিজ, তাহলে সোরা সিফিলিস ইজ দ্য রুট কজ অফ দ্য ডিজিজ, তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে সোরা সিফিলিস সাইকোসিস রোল করে। তাহলে সোরা সিফিলিস সাইকোসিস যখন রোল করে, তাহলে আমরা এমন কোনো যন্ত্র বা মেশিন বা এমন কোনো পদ্ধতি কি আছে আমাদের কাছে যে আমরা সোরাকে চিনব, সাইকোসিসকে চিনব, সিফিলিসকে চিনব? আমরা এটাও জানি যে একটা মানুষের মধ্যে সোরা সিফিলিস সাইকোসিস 3টা মায়োজোমা রোল করতে পারে, একটা মায়োজোমা রোল করতে পারে, 2টো মায়োজোমা রোল করতে পারে। তাহলে কি করে আমরা সোরা সিফিলিস সাইকোসিস এটাকে চেনার জন্য কোনো ইনস্ট্রুমেন্ট কি আছে? তা আমার জানা নেই যে এরকম কোনো ইনস্ট্রুমেন্ট আছে কিনা সোরা সিফিলিস সাইকোসিসকে চেনার জন্য বা জানার জন্য। কিন্তু একটা জিনিস আমাদের জানা আছে, সেটা হচ্ছে যেমন যুগ যুগান্তর থেকে, প্রাচীনকাল থেকে, যেমন ডাক্তারবাবুরা, আয়ুর্বেদ চিকিৎসকরা, কবিরাজরা তারা নাড়ি ধরে বলে দিতে পারতেন কী রোগ হয়েছে, তেমনি আমাদের ক্ষেত্রে, হোমিওপ্যাথির ক্ষেত্রে একটা জিনিস আছে, সেটা হচ্ছে পালস বিট চেক করে আমরা কোন মায়োজোম রোল করছে সেই মায়োজোমটা চিনতে পারব। আমরা আলোচনাও করেছিলাম এবং হাতে কলমে আমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হচ্ছিল বিগত দিনে, সব দিন অনেক দিন হয়নি, 2-4 দিন হয়েছিল, তাতে আমরা হাতে কলমে দেখিয়েছিলাম যে কী করে মায়োজোম চেনা যায়, কোন মায়োজোম রোল করছে। তা আমরা পরবর্তীকালে যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করব সেখানে আবার এটা রিপিট করব, কী করে মায়োজোম চেনা যায়, কোন মায়োজোম রোল করছে জানা যাবে। তা এই ক্ষেত্রে আমরা যেটা ডিজিবিটিসকে আমরা চিনতে পারবো কী করে, আমরা পালস বিট চেক করব। পালস বিট চেক করলে দেখা যাবে যে পালস যে বিটগুলো দেয় তা ওটা কাউন্ট করতে হবে, 1 2 3 4 5 এরকম কাউন্ট করতে হবে। এই কাউন্ট করার সময় যদি আমরা কখনো দেখি যে ফার্স্ট বিটটা হলো, সেকেন্ড বিটটা হলো, থার্ড বিটটা আর হলো না, থার্ড বিটটা হলো না, এবার ফোর্থ বিটটা হলো, ফিফথ বিটটা হলো না। ফিফথ বিটটা না হওয়ার পরে যখন 6 বিট আমরা চেক করছি, তখন দেখা গেল ওটা আমরা অনুভব করতে পারছি, কিন্তু 7 বিটটা অফ হয়ে গেল। এই যে থার্ড, ফিফথ, 7 বিটগুলো হচ্ছে না, এই যে ড্রপ করছে, অফ হয়ে যাচ্ছে, এরকম লক্ষণ যদি কোনো রোগীর ক্ষেত্রে আপনি পান, তাহলে ওই যে আমাদের সেই পুরনো ফর্মুলা, 1000 symptoms is not a symptoms but one symptoms is a symptom, একটা লক্ষণ দেখে আপনি দুটো ওষুধ দিতে পারেন। এবং আজকে আমি যে ম্যাজিকটা দেখলাম চোখের সামনে, 25 বছরের যে রোগ যন্ত্রণা একদিনের মধ্যে কমে যেতে পারে, এরকম কিন্তু ম্যাজিক আপনারা দেখাতে পারবেন। ডিজিলিটিসের ফেসটা কেমন হবে? ডিজিলিটিসের ফেস হবে পেল ফেস, পেল, ফ্যাকাশে। কেমন ফ্যাকাশে? ডেথ লাইক অ্যাপিয়ারেন্স অ্যান্ড ব্লুইশ রেড। ফেসটা, আপনাদের একটা গল্প বলেছিলাম, বালির ডক্টর আলী হাসান বলে এক ভদ্রলোক ছিলেন, হোমিওপ্যাথ চিকিৎসক। তিনি আমাদের রানাঘাটও একটা জায়গায় বসতেন, আবার বালি ওনার চেম্বার ছিল। উনি কোনো রুগীকে কিছু জিজ্ঞেস করতেন না, তার মুখের দিকে তাকাতো, পায়ের নখের দিকে তাকাতো, ওষুধ শুনতো। আপনারা ভাবতে পারেন যে এটা বোধহয় একটা বুজরুকি ব্যাপার, আসলে তা নয়। আসলে ব্যাপারটা হচ্ছে, আপনারা ম্যাটেরিয়া মেডিকা পড়ছেন, ম্যাটেরিয়া মেডিকা পেন পিকচার পড়ছেন, ম্যাটেরিয়া মেডিকা ড্রাগ পিকচার দেখছেন, দেখে তাতে কিছু মানে অ্যাপিয়ারেন্সের লক্ষণ, চরিত্রগত লক্ষণ বা তার গঠন সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দেওয়া। তাহলে আপনি সঠিকভাবে
খুব গভীরভাবে যদি মেডিকেল পাঠ করেন বা আত্মস্থ করতে পারেন, তাহলে আপনিও কিন্তু চেহারা দেখেই বলতে পারবেন যে এটা কোন রেমেডির পেশেন্ট। আমরা তো রোগ বলি না, অ্যালোপ্যাথিরা যেমন বলে এই রোগ হয়েছে ওই রোগ হয়েছে, আমরা তো রোগ বলি না, আমরা বলি কোন রেমেডি পেশেন্ট। তাহলে আপনি যে ডিসিবিলিটিস পেশেন্টকে কীভাবে চিনবেন, ডিসিবিলিটিস পেশেন্টকে চিনবেন তার ফেস হবে পেল, ফ্যাকাশে ফেস হবে। কেমন ফ্যাকাশে? আপনারা নিশ্চয়ই মরা মানুষ দেখেছেন, মরা মানুষ কীরকম ফ্যাকাশে হয়। মরা মানুষ পেল, তার চেহারা, তার ফেস পেল টাইপের হয়, ফ্যাকাশে। আর কি সেই সঙ্গে ফ্যাকাশের সঙ্গে আরেকটা লক্ষণ পাবেন, ব্লুইশ রেড, ব্লু আর রেড মিশানো যে কালারটা, সেই কালারটা দেখতে পাবেন। তাহলে ব্লুনেস অফ দ্য স্কিন আরেকটা কি লক্ষণ, এটা কিন্তু রেড লাইন সিমটমস। রেড লাইন সিমটমস কি? ব্লুনেস অফ স্কিন, চামড়ার মধ্যে একটা ব্লুনেস থাকবে, আর সেটা আইলিডের মধ্যে দেখা যাবে, লিপসে দেখা যাবে, টাঙে দেখা যাবে। ব্লুনেসটা কোথায় কোথায় হবে? স্কিনে ব্লুনেস হবে, আইলিডে হবে, লিপসে হবে, টাঙে হবে। তাহলে ডিসিলেটিসের রেসপিরেটরিটা কেমন হবে? রেসপিরেটরি মানে যে শ্বাস প্রশ্বাস যেগুলো চলবে সেগুলো হবে কিরকম? ইরেগুলার। তাহলে আমরা হার্ট দেখলাম ইরেগুলার, এবার হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের যে ফাংশন সেটাও ইরেগুলার। আর কি? ডিফিকাল্ট, শ্বাস নিতে কষ্ট। আর কি? ডিপ সাইনিং, অর্থাৎ গভীরভাবে শ্বাস নিতে গেলে তার একটা শ্বাসকষ্ট হয়। তাহলে এটাও কিন্তু একটা রেড লাইন সিমটমস বা গাইডলাইন সিমটমস। The fingers go to sleep frequently and easily. ডিসিলেটিসের আরেকটা মস্ত বড় লক্ষণ আছে ড্রপসি। আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি ড্রপসি কেন হয়, ড্রপসি কাকে বলে। ড্রপসিটা হচ্ছে আমাদের দেহে যে ইন্টারসেলুলার স্পেসগুলো আছে, সেই ইন্টারসেলুলার স্পেসে জল জমে যায়। ইন্টারসেলুলার স্পেসে জল জমলে কি হয়? তাহলে সেখানে সেই অর্গানটা, সেই অর্গানে একটা ফুলো ফুলো ভাব, যাকে আমরা বাংলায় বলি উদরী, হ্যাঁ উদরী বলা হয়, সেই উদরী হয়। তা উদরী কখন কোন কোন রোগের ক্ষেত্রে এই সমস্ত জল জমা, পেটে জল জমা, হাতে পায়ে জল জমা হয়? কিছু ভাইটাল অর্গানের ডিসঅর্ডারের জন্য হয়। তারা আমরা ভাইটাল অর্গান কি কি আছে আমাদের ভাইটাল অর্গান, অনেকগুলো ভাইটাল অর্গানের মধ্যে মেন হচ্ছে ব্রেন, হার্ট আর লাংস। ব্রেন, হার্ট অ্যান্ড লাংস। আপনারা জানেন যে মানুষ যে মারা যায়, এই ভাইটাল তিনটে যে ভাইটাল অর্গান, এই তিনটে ভাইটাল অর্গানের যে কোনো একটা ফেল করলে মানুষ মারা যায়। যার জন্য ডাক্তারবাবুরা যখন ডেথ সার্টিফিকেট লেখে, তখন তারা লেখে কার্ডিয়াক রেসপিরেটরি ফেলার, বা কখনো কখনো কার্ডিয়াক ফেলার লেখে, কখনো কখনো ব্রেন ফেলার লেখে, ব্রেন স্ট্রোক। তাহলে মানুষ কিন্তু এই সমস্ত অর্গান, দেহের যত অর্গান আছে, অন্যান্য অর্গানগুলো ফাংশন ফেল করলে কিন্তু মানুষ মারা যায় না। তিনটে ভাইটাল অর্গান যদি ফেল করে তখন মানুষ মারা যায়। তার মধ্যে একটা হচ্ছে ব্রেন, একটা হচ্ছে হার্ট, একটা হচ্ছে
লাংস। তা এখানে আমরা কয়েকটা অর্গান তার যদি ডিসঅর্ডার হয় তখন দেখা যায় ইন্টারসেলুলার স্পেসে জল জমে। তার মধ্যে হার্ট আছে, তার মধ্যে ব্রেন আছে, তার মধ্যে লাংস আছে, আর একটা অর্গান আছে, সেটা ডিসঅর্ডার হলেও জল জমে, সেটা হচ্ছে কিডনি। তা এখানে আমরা ডিজিবিটিসের যে ড্রপসি যেটা আমরা দেখব, সেই ড্রপসিটা মূলত হচ্ছে হার্ট ডিসঅর্ডারের জন্য তার ড্রপসিটা হয়। আর একটা ড্রপসির কারণ হচ্ছে পোস্ট কার্ডিয়াক ফিভার অথবা ব্রাইট ডিজিজ। কার্ডিয়াক ফিভার হচ্ছে এক ধরনের জ্বর, যে জ্বরটার মূল কারণ হচ্ছে, যদি প্যাথোলজিক্যাল ব্যাখ্যা করতে হয়, স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশনের জন্য। ডিউ টু স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন, অর্থাৎ এটা একটা সংক্রামক রোগ। এই জ্বরটা একটা সংক্রামক রোগ। সেই জ্বরের জন্য কখনো কখনো ইন্টারসেলুলার স্পেসে জল জমে, যার জন্য ড্রপসি হয়। আর সেই ক্ষেত্রে আমরা ডিজিবিটিসের কথা চিন্তা করতে পারি। আরেকটা রোগ যেটা বললাম, ব্রাইট ডিজিজ। ব্রাইট ডিজিজটা কি? ব্রাইট ডিজিজটা হচ্ছে কিডনি ডিসঅর্ডার হয়, অর্থাৎ ইনফ্লামেশন অ্যান্ড ইরিটেশন অফ দ্য কিডনি। অর্থাৎ আমাদের কিডনির মধ্যে অসংখ্য নেফ্রন আছে। এই নেফ্রনগুলোর মধ্যে যদি আইটিস অর্থাৎ ইনফ্লামেশন আর ইরিটেশন হয়, তাহলে তাকে বলা হয় নেফ্রাইটিস। নেফ্রনের যদি আইটিস অর্থাৎ ইনফ্লামেশন আর ইরিটেশন যদি হয়, তাকে বলা হয় নেফ্রাইটিস। এই নেফ্রাইটিস হলে কি হয়? অ্যালবুমিন জমে। অ্যালবুমিন জ্বলে সেখানে একটা ইরিটেশন হয়। এই ইরিটেশন সেক্ষেত্রে অর্থাৎ এটাকে আমরা ঘুরিয়ে যদি বলি ব্রাইট ডিজিজ, তাই ব্রাইট ডিজিজের ক্ষেত্রে কিন্তু আমাদের ডিজিবিটিস একটা খুব কার্যকরী ওষুধ। এই ব্রাইট ডিজিজের সঙ্গে কি দেখা যায়? উইথ সাপ্রেশন অফ ইউরিন। আমরা আগেই বলেছিলাম যে নেফ্রনে আইটিস হলে তাকে বলা হয় নেফ্রাইটিস। নেফ্রাইটিস কথা মানে হচ্ছে ইরিটেশন অ্যান্ড ইনফ্লামেশন অফ দ্য নেফ্রন। তবে এই নেফ্রনের ইরিটেশন বা ইনফ্লামেশন হলে সেখানে কি হয়? সেখানে সাপ্রেশন অফ ইউরিন, প্রস্রাব বন্ধ হয়ে যায়। তাহলে প্রস্রাব বন্ধ হয়ে গেল, কিন্তু আমরা ডিজিবিটিসের কথা চিন্তা করতে পারি। আর কি হয়? আর হচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল পার্ট উইথ ফেন্টিং হোয়েন দেয়ার আর অর্গানিক এফেকশন অফ দ্য হার্ট। হার্ট একটা অর্গান, অর্গানের যদি কোনো রকম চেঞ্জ হয়, অর্গানিক চেঞ্জ হয়, সেখানে কিন্তু আমরা ডিজিবিটিসের কথা চিন্তা করতে পারি। আর এটা হলে কি হয়? উইথ সোরনেস অফ দ্য ইউটেরাইন রিজন। এটা হলে মহিলাদের যে ইউটেরাস আছে, তাহলে সেই ইউটেরাসের কি হয়? একটা যন্ত্রণাদায়ক একটা বিষয় হয়, যন্ত্রণা হয়, সেটা হচ্ছে ইউটেরাইন রিজনে। আর সেটা হলে আমরা ডিজিবিটিসের কথা চিন্তা করতে পারি। এবার হচ্ছে ডিজিবিটিসের সঙ্গে অন্যান্য ওষুধের কি সম্পর্ক, তুলনা, রিলেশনটা কি?
সিনকোনা হচ্ছে যে একটা অ্যান্টিডোট। আমরা ড্রাগ রিলেশনের লিস্ট আপনাদের কাছে পাঠিয়েছি, সেখানে দেখা গেছে অ্যান্টিডোট, সিমিলার মেডিসিন, তারপরে ইনমিক্যাল রিলেশন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম রিলেশন রয়েছে। তবে ডিজিলিটিসের সঙ্গে সিনকোনা হচ্ছে একটা অ্যান্টিডোট, অর্থাৎ ক্রিয়া নাশ করে in the direct action of the diseases and increase the anxiety। অর্থাৎ সিনকোনা যদি ব্যবহার করা হয় তাহলে অ্যান্টিডোট হিসেবে কাজ করে ডিজিলিটিস, ইনক্রিজ দ্য এনজাইটি, তার মধ্যে একটা এনজাইটি সৃষ্টি করে। ডিজিলিটিসের অ্যাগ্রাভেশনটা কখন হয়? ডিজিলিটিসের অ্যাগ্রাভেশনটা হয় সিটিং, স্পেশালি হোয়েন সিটিং ইরেক্ট, বসে থাকার সময়, আর বসে থাকার পরে জায়গা পরিবর্তন করলে। আর আমরা প্রথমে বলেছিলাম ডিজিলিটিসের যে অ্যাগ্রাভেশনটা সেটা হচ্ছে অ্যাগ্রাভেটেড বাই মোশনে তার অ্যাগ্রাভেশন হয়।